শুভ সন্ধ্যা, শুভরাত্রি, শুভ সকাল, শুভ বিকাল। আমার প্রিয় ছাত্রছাত্রীরা যখন যেরকম দেখছো সেরকমভাবে উইশ করে নিলাম। তো আজকে আমরা বিশেষ করে নার্সিং, জিএনএম এবং বিএসসি নার্সিংয়ের একটা ইম্পর্ট্যান্ট টপিকস, খুব কমন কোশ্চেন, সেটা হচ্ছে বার্ন সারফেস এরিয়া estimation. So burn surface area estimation. So burn একটা কমন ডে ফেনোমেনন। তো বার্ন বেসিক্যালি বিভিন্ন কারণে হয়ে থাকে। বার্ন মানে পুড়ে যাওয়া বিভিন্ন কারণে হয়ে থাকে। সাধারণত কোনো হট অবজেক্ট থেকে বার্ন হতে পারে, কোল্ড অবজেক্ট থেকে বার্ন হতে পারে, কেমিক্যাল বার্ন হতে পারে, তারপর হচ্ছে সান এক্সপোজার, সান রেডিয়েশন থেকে বার্ন হতে পারে, তারপর তোমার অ্যাসিড বার্ন, কেমিক্যাল বার্ন, দ্যাট ইজ অ্যাসিড বার্ন, ইলেকট্রিক বার্ন হতে পারে। সো বার্ন বেসিক্যালি একটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা অ্যাক্সিডেন্ট, এবং এটা অনেক সময় হাউসহোল্ড অ্যাক্সিডেন্টের মধ্যে এটা ধরা হয়, অথবা ইন্ডাস্ট্রিয়াল ক্যাটাস্ট্রফিক অ্যাক্সিডেন্টের মধ্যে এটা ধরা হয়। অনেক সময় সুইসাইডাল পারপাসেও বার্ন হয়ে থাকে, অনেক সময় হোমিসাইডাল পারপাসেও বার্ন হয়ে থাকে। তাই প্রত্যেকটা বার্ন পেশেন্ট যখন তোমার হসপিটালে আসবে তখন তার লিগ্যাল ডকুমেন্টেশন কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট। উইদাউট লিগ্যাল ডকুমেন্টেশন ছাড়া বার্ন পেশেন্ট কিন্তু ট্রিটমেন্ট করা নন এথিক্যাল এবং ইললিগ্যাল। বার্ন পেশেন্ট যখন আসে তখন সবথেকে মোস্ট ইম্পর্ট্যান্ট 3 থেকে 4টা জিনিস সমস্যা হয়। একটা হচ্ছে হিউজ ফ্লুইড লস, সেখান যদি একটু ডিপ বার্ন হয় তাহলে ব্লিডিং, তারপর তোমার হতে পারে একটু ডিলেড কমপ্লিকেশান। এটা ইমিডিয়েট কমপ্লিকেশান, ফ্লুইড লস, ব্লিডিং, পেন। অনেক সময় পেন থাকতে পারে বা নাও থাকতে পারে, টিস্যু ড্যামেজ, এটসেট্রা। বাট ডিলেড কমপ্লিকেশান, বার্নের সবথেকে ডিলেড কমপ্লিকেশান যেটা হচ্ছে ইনফেকশান। ইনিশিয়ালি বার্ন, ধরো এখানে বার্ন হয়েছে, ইনিশিয়ালি এই এরিয়াটা না কোনো ইনফেক্টেড নয়, সাধারণত স্টেরাইল। কেন না, এইখানে লোকাল যে জীবাণুগুলো ছিল সেই লোকাল জীবাণুগুলো সাধারণত হিটে মারা গেছে। বাট যত দিন বাড়বে এই ক্ষতস্থানটা কিন্তু ইনফেক্টেড হবে। তার ফলে ম্যাক্সিমাম ক্ষতস্থানগুলোতে ইনফেকশান থাকলেও বার্নের ক্ষতস্থানে ইনিশিয়াল ফেজে কোনো রকম ইনফেকশান হয় না, বাট ডিলেড ফেজে কিন্তু ইনফেকশান একটা মোস্ট ইম্পর্ট্যান্ট, এবং সেখান থেকে সেপসিস দিয়ে সেখান থেকে কিন্তু মৃত্যু পর্যন্ত হতে পারে। বার্নের লং টার্ম কমপ্লিকেশান হচ্ছে ডিফর্মিটি। নর্মালি বার্নের ওউন্ড যখন হিলিং হচ্ছে, বার্নের ওউন্ড যখন হিলিং হচ্ছে তখন সেখানে স্ক্যার ফর্মেশন হতে পারে, এবং সেই স্ক্যারটা অনেকটা তোমার ব্যান্ড লাইক স্ক্যার তৈরি করে কন্ট্রাকশান তৈরি করতে পারে, কন্ট্রাকচার তৈরি করতে। ধরো এই হাতের এটা কি কনুই, এইখানে ধরো বার্ন হয়েছে, তাহলে বার্নে যখন
হচ্ছে তখন এই টিস্যুগুলো যখন রিপেয়ার হবে তখন কি হবে, কন্ট্রাকশন হবে। কন্ট্রাকশন হয়ে না এই কনুইটা কিন্তু আর সে ভাঁজ করতে পারবে না, বা মানে ফ্লেক্স করতে পারবে না, বা এক্সটেন্ড করতে পারবে না, কোনোই মুভমেন্ট করতে পারবে না। তার মানে দ্যাট ইজ কল কন্ট্রাকচার। ধরো সাপোজ কারোর গলায় বার্ন হয়েছে, দেখো ভালো করে, কারো ধরো এই জায়গাটা বার্ন হয়েছে। এবারে বার্ন যখন হচ্ছে তখন এটা রিপেয়ার হলে এখানে যে স্কিন, এই স্কিনের সঙ্গে একেবারে এটা একটা যুক্ত হয়ে গেল, দিয়ে কী হলো, একটা কন্ট্রাকচার তৈরি হলো, দিয়ে কিন্তু তোমার গলা উঠাতে পারছে না, ডিফর্মিটি তৈরি হচ্ছে, মুখ খুলতে পারছে না, গলা উঠাতে পারছে না, ঘাড় নাড়াতে পারছে না। সো কন্ট্রাকচার, এই কন্ট্রাকচারকে প্রিভেনশন করার জন্য কিন্তু আর্লি ফিজিওথেরাপি মোস্ট ইম্পর্ট্যান্ট। আর্লি ফিজিওথেরাপি ইম্পর্ট্যান্ট। আর একে কারেকশান করার জন্য কিন্তু কারেক্টিভ সার্জারি মোস্ট ইম্পর্ট্যান্ট। যাই হোক, বার্ন পেশেন্ট আমাদের এলে আমরা বেসিক্যালি কতটা পুড়েছে তার পার্সেন্টেজ আমরা হিসাব করি। সেই পার্সেন্টেজ হিসাব করার যে ফর্মুলা, খুব তোমার প্রচলিত যে ফর্মুলা, তাকে আমরা বলি ওয়ালস রুলস অফ 9। সো ওয়ালস রুল অফ 9 কি? দেখো 9 মানে 9 অথবা 9-এর গুণিতক, 9 অথবা 9-এর গুণিতক। আমাদের টোটাল বডি সারফেস এরিয়া আমরা ধরো 100% ধরে নিচ্ছি। আমাদের টোটাল বডি সারফেস এরিয়ার মধ্যে কে আছে? মাথা আছে এবং ফেস আছে। তারপর কি আছে? নেক আছে। এই মাথা এবং ফেস এবং নেক এর সামনের দিক আর পেছনের দিক যাই পুড়ুক না কেন, আমরা মোটামুটি 9% ধরে নেব। তাহলে এই এরিয়া, এই হেড নেক এরিয়া যদি আমাদের পুড়ে যায় তাহলে তাকে আমরা 9% ধরে নেব। মানে কি 9 × 1, রুলস অফ 9 মানে 9 বা 9-এর গুণিতক, 9 × 1, 9%। সেকেন্ড, এবারে কে আছে? এবারে হচ্ছে চেস্ট। চেস্টের ক্ষেত্রে কি আছে? সামনের দিক, দ্যাট ইজ দ্য ফ্রন্ট এরিয়া। এই ফ্রন্ট এরিয়াটাকে আমরা কিন্তু ধরবো 9%। সিমিলারলি চেস্টের ব্যাক এরিয়া, দ্যাট ইজ 9% ফর ফ্রন্ট চেস্ট, অ্যান্ড এবং ব্যাক এরিয়া যদি ধরা হয় তাহলে 9% ফর ব্যাক চেস্ট হয়ে গেল। তাহলে মাথা এবং মুখমণ্ডল এবং ঘাড়ের ফ্রন্ট এবং ব্যাক মিলিয়ে কিন্তু 9%, মানে অ্যাপ্রক্সিমেট আমরা কিন্তু সামনের দিকটা যদি হয় তাহলে 9/2, মানে 4.5%। পেছন দিকটা যদি হয় 4.5%। ঠিক সিমিলার, যদি চেস্টের সামনের দিকটা হয়ে থাকে তাহলে তাকে আমরা 9% বলবো। চেস্টের যদি পেছন দিকটা হয়ে থাকে তাকে আমরা কিন্তু বেসিক্যালি কি বলবো, 9% বলবো। ব্যাস। তারপর আপার অ্যাবডোমেন। আপার অ্যাবডোমেন সামনের দিকটা হয়ে থাকে যদি, তাকে আমরা 9% বলবো। তাহলে 9% ফর ফ্রন্ট অ্যাবডোমেন। আর যদি ব্যাকে অ্যাবডোমেনের পিছনে যে পিঠ, ওইটা যদি হয়ে থাকে কোমর, তাহলে তাকে আমরা বলবো 9% ফর ব্যাক অ্যাবডোমেন। আচ্ছা, এবারে জাস্ট জেনিটাল অর্গান যেখানে রয়েছে, পেনিস এবং ভ্যাজাইনা, দ্যাট ইজ এই এরিয়া জেনিটাল অর্গান।
পেরিনিয়াল অর্গান। এই অর্গানে যদি হয়ে থাকে তাহলে আমরা বলবো 1%। তাহলে মাথা এবং ঘাড় সামনে এবং পেছনে হচ্ছে তোমার টোটাল 9%, চেস্টের সামনের দিকটা 9% এবং পেছন দিকটা হচ্ছে তোমার 9%। পেটের সামনের দিকটা হচ্ছে 9%, পেছন দিকটা হচ্ছে 9%। এবারে হচ্ছে তোমার কি পেরিনিয়াল এরিয়ায় কিন্তু 1%। এবারে পা, প্রত্যেকটা পা সামনের দিকে 9%, পেছনের দিকে 9%। তাহলে পায়ের সামনের দিক এবং পেছনের দিক মিলে হচ্ছে কত? 18%। সামনের দিকে 9%, পেছনের দিকে 9%। হাত, দুটো পা, তাহলে এই পা আর এই পা এটাও একই। ক্লিয়ার? এইবারে হাতের প্রত্যেকের সামনে এবং পেছনে মিলে 9%, প্রত্যেকের সামনে এবং পেছনে মিলে 9%। তাহলে এবারে হিসেব করো। দেখো, ফেস, হেড অ্যান্ড নেক টোটাল কত? 9%। বেশ। চেস্ট, অ্যান্টিরিয়র এবং পস্টিরিয়র, সামনের দিক এবং পেছনের দিক মিলে কত হচ্ছে? 18%। ক্লিয়ার? পেট, অ্যাবডোমেন, অ্যান্টিরিয়র দিক এবং পস্টিরিয়র দিক টোটাল মিলে কত হচ্ছে? 18%। অ্যাবডোমেন টোটাল মিলে কত হচ্ছে? 18%। বেশ ভালো কথা। এইবারে দেখো, পেরিনিয়াম, জেনিটাল, তাহলে জেনিটিলা কত পার্সেন্ট? 1%। ক্লিয়ার? এবারে পায়ের এটা 9% সামনের দিক, পেছনের দিক 9%, মানে এটা 18, এটা 18। তাহলে পায়ের দুটো পা দুটো, তাহলে লেগ ইন্টু 2 ইকুয়াল টু কত? 36%। দেখো পায়ের এই সামনের দিকটা 9, পেছনের দিকটাও 9, আবার তাহলে এটা 18 হয়ে গেল টোটাল। আবার এর সামনের দিকটাও 9, পেছন দিকটা 9, তাহলে টোটাল কত হলো? 18। তাহলে দুটো পা মিলে 18, তাহলে 36। ঠিক সিমিলার একটা হাত দেখো, একটা হাত হচ্ছে সামনের দিকটা হচ্ছে 4.5, পেছন দিকটা হচ্ছে 4.5, তার মানে এটা 9। আরেকটি হাতও সামনের দিকটা হচ্ছে 4.5, পেছন দিকটাও 4.5, তার মানে এটা 9। তার মানে দুটো হাত মিলে কত হচ্ছে? তাহলে হ্যান্ড 18। এবার এইটাকে যোগ করো। দেখো 8 6 14, আর 1 15, 15 আর 8, 8 5 13, 23, 23 আর 8 31, 31 9 40, 0 হাতে 4 যোগ 4 আর 1 5, 5 3 8, আর 1 9, আর 1 10, এই দেখো 100 হয়ে গেছে। তাহলে ওয়ালস রুল ফর 9 কিন্তু আমরা অ্যাডাল্ট পেশেন্টের আমরা দেখছি না, পেডিয়াট্রিক্সে যাচ্ছি না, আমরা অ্যাডাল্ট পেশেন্টে দেখছি যে খুব টোটাল পার্সেন্টেজ, কারোর ধরো শুধুমাত্র পেটটার পুরোটা পড়ে গেছে সামনের দিকে এবং পেছনে, তাহলে কত বলবো? 18% পড়েছে। কারো ধরো অ্যান্টিরিয়র চেস্ট পড়েছে 9% আমরা বলবো। তবে হ্যাঁ, অ্যাকুরেসি, প্রপার অ্যাকুরেসি নয়, বাট একটা রাফ এস্টিমেশন, এটা কিন্তু একটা রাফ এস্টিমেশন। এখানে 9%-এর মধ্যে আবার আমরা 4টা কোয়াড্রেন্ট ভাগ করতে পারি। তারপরে পুরোটা মিলে 9%, বাট 4টা কোয়াড্রেন্ট যদি আমরা ভাগ করি তাহলে সেক্ষেত্রে পার্সেন্টেজের একটু হেরফের হবে, বাট আমরা মোটামুটি আমরা একটা এস্টিমেশন করে থাকি। তাহলে দিস ইজ কল্ড রুলস অফ 9। প্রত্যেকটা ইন্টারভিউতে জিজ্ঞেস করে
এবং খুব ইম্পর্ট্যান্ট যারা নার্সিং, জিএনএম এবং বিএসসি পড়ছো, সার্জিক্যাল ইউনিটে এটা মোস্ট ইম্পর্ট্যান্ট। আরেকটি আছে পাম with patient own palm estimation। ধরো এই একটা পোড়া এরিয়া, পেশেন্ট যদি কনসাস থাকে তাহলে পেশেন্টের এই আঙুল আর এই কোনোই রিস্ট, আঙুল এবং রিস্ট বাদ দিয়ে এইটুকু এরিয়া, এটা হচ্ছে পাম। এই পাম যদি এইটুকু বসাই তাহলে এইটুকু হচ্ছে 1%। তাহলে পেশেন্টের নিজের পাম, আঙুল এবং রিস্ট পোর্শন বাদ দিয়ে মাঝখানে যে পোর্শনটা কতটা মেজার করছে সেইভাবে আমরা 1% ধরি। তাহলে একটা 1 পাম ইজুকাল টু 1%। রাফলি, বা দিস ইজ নট অ্যাকুরেট গাইড। তো এইভাবে আমরা সারফেস এরিয়া এস্টিমেট করি, কারণ আমরা জানি গ্রেটার দেন 10% যদি টোটাল বার্ন সারফেস এরিয়া হয়ে থাকে তাহলে দ্যাট ইজ হসপিটাল অ্যাডমিশন এর একটা ইন্ডিকেশান রয়েছে। এবং তার সঙ্গে আরও কিছু কোমরবিডিটিজ, কমপ্লিকেশনস এগুলো কিন্তু যদি থাকে তাহলে হসপিটাল অ্যাডমিশন ইন্ডিকেশান রয়েছে। আমাদের স্কিনের বিভিন্ন লেয়ার আছে। এই পোর্শনটাকে বলা হয় এপিডার্মিস। এই পোর্শনটা হচ্ছে ডার্মিস। আর এই পোর্শনটা হচ্ছে সাবকিউটেনাস টিস্যু। আর এই পোর্শন হচ্ছে মাসল, বোন, এই সমস্ত রয়েছে। ডার্মিসের আবার এইটা হচ্ছে আপার ডার্মিস বা সুপারফিশিয়াল ডার্মিস, আর এইটা হচ্ছে ডিপ ডার্মিস। যে পোড়াতে শুধুমাত্র এপিডার্মাল লেয়ার লস হয় তাকে আমরা বলি ফার্স্ট ডিগ্রি বার্ন, তাকে আমরা বলি ফার্স্ট ডিগ্রি বার্ন। যে পোড়াতে এপিডার্মিস এবং সুপারফিশিয়াল ডার্মিস লস হয় তাকে আমরা সেকেন্ড ডিগ্রি সুপারফিশিয়াল বার্ন বলে থাকি। যে পোড়াতে ফার্স্ট মানে এপিডার্মিস প্লাস হোল অফ দ্য ডার্মিস, এপিডার্মিস প্লাস হোল অফ দ্য ডার্মিস লস হয় তাকে আমরা বলে থাকি সেকেন্ড ডিগ্রি ডিপ বার্ন। যে পোড়াতে এপিডার্মিস প্লাস হোল অফ দ্য ডার্মিস প্লাস সাবকিউটেনাস লস হয় তাকে আমরা বলি থার্ড ডিগ্রি বার্ন। এবং যে পোড়াতে পুরো মাসল পর্যন্ত লস হয়ে থাকে এবং এখানে বোন বা অন্যান্য সলিড স্ট্রাকচার এক্সপোজড হয়ে থাকে তাকে আমরা বলি ফোর্থ ডিগ্রি বার্ন। সাধারণত থার্ড ডিগ্রি এবং ফোর্থ ডিগ্রি ইট ইজ ভেরি সিরিয়াস ক্যাটাগরি অফ বার্ন, বাট প্রত্যেকটা বার্নই কিন্তু যদি প্রপারলি ট্রিটমেন্ট না করা হয় তাহলে সিরিয়াস আকার ধারণ করতে পারে। সাধারণত থার্ড ডিগ্রি এবং ফোর্থ ডিগ্রি এবং ডিপ সেকেন্ড ডিগ্রি এগুলোতে পেন কিন্তু কম হয়ে থাকে, পেন কিন্তু কম হয়। তার কারণ হচ্ছে ওখানে যে নার্ভগুলো রয়েছে সেই নার্ভগুলো কিন্তু ড্যামেজ হয়ে যায়, জ্বলে যায়। তার ফলে নার্ভ যেহেতু ড্যামেজ হয়ে যায় তার ফলে কিন্তু কন্ডাকশন কম হয়, তার ফলে কিন্তু পেন কম হয়ে থাকে। বেশ ভালো কথা। সো
বার্ন ম্যানেজমেন্টের মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে ওই ABCDE, দ্যাট ইজ এয়ারওয়ে, দ্যাট ইজ ব্রিদিং, দ্যাট ইজ সার্কুলেশন, দ্যাট ইজ তোমার নিউরোলজিক্যাল ডিসেবিলিটি, and D for exposure. সো আমরা আগে এগুলো ফার্স্ট অ্যাসেস করে এগুলোকে আমরা কন্ট্রোল করব বা ম্যানেজ করব। বার্নের মৃত্যুর জন্য অন্যতম দায়ী হচ্ছে সেটা হচ্ছে যে গ্যাস পয়জনিং। ধরো একটা জ্বলন্ত কামরায় জ্বলে গেছে, সেক্ষেত্রে যে কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড এইগুলো নিয়ে কিন্তু শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে গিয়ে কিন্তু মারা যেতে পারে। আচ্ছা, আরেকটি মোস্ট ইম্পর্ট্যান্ট যে ইলেকট্রিক ইনজুরি, যে কোনো সারফেস এরিয়া, যত কম সারফেস এরিয়া হোক না কেন, দ্যাট ইজ ভেরি সিরিয়াসলি ডিল করতে হবে। কারণ ইলেকট্রিক্যাল ইনজুরিতে ড্যামেজ বেশি করে হয়ে থাকে, সুপারফিশিয়ালি না বোঝা যায় না, বাট ভেতরে কিন্তু ড্যামেজ বেশি হয়ে থাকে। তার ফলে কিন্তু ইলেকট্রিক্যাল ইনজুরি বা ইলেকট্রিক্যাল বার্নের ক্ষেত্রে কিন্তু কম সারফেস এরিয়াতে কিন্তু বেশি করে ড্যামেজ হতে পারে। সেক্ষেত্রে কিন্তু বেশি করে মন দিয়ে ট্রিটমেন্ট করতে হবে। বার্ন পেশেন্টের সবথেকে যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট, প্রচুর ফ্লুইড লস হয়, এবং আরেকটি বড় ব্যাপার তার সঙ্গে প্রোটিন লস হয়ে থাকে। প্রোটিন লস হলে আরও বেশি করে ফ্লুইড লস হবে, এবং ক্যাপিলারিগুলো লিকি হয়ে থাকে, লিকি ক্যাপিলারি। তার ফলে কিন্তু এডিমা ফর্মেশন হয়ে থাকে, ফুলে উঠে এডিমা ফর্মেশন হয়ে থাকে। প্রোটিন লস এবং লিকি ক্যাপিলারির জন্য ফ্লুইড শিফট হয়ে থাকে, তার ফলে কিন্তু শিফট অফ দ্য ফ্লুইড, এগুলো আমরা একদিন পরে ডিটেলস আলোচনা করব। তার ফলে এডিমা ফর্মেশন হয়ে থাকে, তার ফলে ইউভলিমিক মানে কি নর্মাল ভলিউম বা নর্মাল ফ্লুইড রিপ্লেসমেন্ট মোস্ট ইম্পর্ট্যান্ট। তার জন্য আমাদের পার্কল্যান্ডস ফর্মুলা আমরা ইউজ করি, পার্কল্যান্ডস ফর্মুলা আমরা ইউজ করি, দ্যাট ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট ফর্মুলা। কতটা পরিমাণ ফ্লুইড দিতে হবে সেটা আমরা ইউজ করি, আমরা পরে একদিন পার্কল্যান্ডস ফর্মুলা নিয়ে আলোচনা করব। আচ্ছা, এবং পেন কন্ট্রোল, পেন কন্ট্রোল আমরা অ্যানালজেসিক, গুড অ্যানালজেসিক রয়েছে, NSAID ব্যবহার করা যেতে পারে, বা অনেক সময় তোমার ওপয়েড জাতীয় কিছু অ্যানালজেসিক ব্যবহার করা যেতে পারে। পেন কন্ট্রোল ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট। আচ্ছা, তো বার্ন পেশেন্টের আফটার ইনিশিয়াল স্টেবিলাইজেশনের পর যদি যে ক্ষতস্থান তৈরি হয় তাকে আমরা ওউন্ড বলে থাকি, এবং এই ওউন্ডকে প্রপারলি কিন্তু ড্রেসিং ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট। ড্রেসিং আমাদের এই ওউন্ডকে হিল করতে সাহায্য করে, এবং এই ড্রেসিং কিন্তু ময়েস্ট ড্রেসিং হওয়া দরকার, যাতে টিস্যুগুলোর ময়েশ্চার থাকে। ময়েশ্চার কিন্তু ফ্রিকশান কমায়, ময়েশ্চার কিন্তু হিলিং করতে সাহায্য করে, ময়েশ্চার টিস্যুগুলোকে ভায়াবল রাখতে সাহায্য করে। সো ড্রেসিং মোস্ট ইম্পর্ট্যান্ট, এবং ওউন্ড অ্যাসেসমেন্ট খুব ইম্পর্ট্যান্ট,
এবং প্রোগ্রেশন অফ ওউন্ড হিলিং সেটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট। বার্ন ওউন্ড থেকে লং টার্ম কমপ্লিকেশান একটা হয়ে থাকে, যদিও এর রেট খুবই কম, অনলি 0.5 to 1% কেসে, দ্যাট ইজ মার্জোলিন সালসার। or squamous cell carcinoma, বাট এটি সাধারণত প্রায় দেখা গেছে অ্যাভারেজ ডিউরেশান 18 to 20 years or 30 years, but it's very rarest case, almost chance nil. যদি বার্নের ডেপথ যদি বেশি থাকে এবং টিস্যু যদি প্রপারলি অনেকটা পুড়ে গিয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা স্কিন গ্রাফট ইজ দ্য ভেরি গুড চয়েস অফ ট্রিটমেন্ট, এবং সেক্ষেত্রে আমরা স্কিন গ্রাফট আমরা ব্যবহার করতে পারি। স্কিন গ্রাফট মানে হচ্ছে বেসিক্যালি একটা ডোনার এরিয়া, সাধারণত আমরা বিভিন্ন জায়গা থেকে ডোনার নিই, আমরা সাধারণত পা থেকে আমরা ডোনার নিতে পারি। সো ডোনার এরিয়া আমরা সেখান থেকে স্কিন আমরা প্রিপেয়ার করে স্কিনটা নিয়ে নিলাম। সো স্কিনটা আমরা নিয়ে নিলাম, এখান থেকে আমরা স্কিনটা আমরা নিয়ে নিলাম, স্কিনে এবারে আমরা পাঞ্চ করলাম, দ্যাট মিনস স্প্লিট করলাম, পাঞ্চ করলাম, দিয়ে ধরো তার এই জায়গাটা বার্ন হয়েছে, ওউন্ড ক্ষতস্থান। সো এই জায়গাটায় আমি স্কিনটাকে কি করলাম, লাগিয়ে দিলাম। দ্যাট ইজ পার্সিয়াল থিকনেস আর স্প্লিটস থিকনেস আমরা গ্রাফট বলতে পারি, আবার অনেক সময় ফুল থিকনেস গ্রাফট আছে। পার্সিয়াল থিকনেস গ্রাফট বেসিক্যালি স্কিন এপিডার্মিস এবং আপার ডার্মিস লেয়ার এইখান থেকে আমি কি করলাম, দ্যাট ইজ কেটে নিলাম। সো দিস ইজ কল্ড পার্সিয়াল থিকনেস। তাহলে মানে এই এরিয়াটা কি করেছি, আমি কেটে নিয়েছি, দ্যাট ইজ কল পার্সিয়াল থিকনেস। আর যদি পুরোটা নিই, দ্যাট ইজ কল ফুল থিকনেস। সো আমরা সাধারণত পার্সিয়াল থিকনেসে বেটার রেজাল্ট পাওয়া যায়। সো পার্সিয়াল থিকনেস, এবং এর সারফেস এরিয়া বাড়ানোর জন্য আমরা কিন্তু জাস্ট পাঞ্চিং করে দিয়েছি, দিয়ে গ্রাফটটাকে আমরা প্রপারলি প্রেসার ব্যান্ডেজ দিয়ে দিয়েছি। দিয়ে গ্রাফটটাকে কিন্তু আমরা সিকিউর করেছি। খুব 1 to 2% কেসে গ্রাফট রিজেকশান হয়ে থাকে, 1 to 2% কেসে গ্রাফট রিজেকশান হয়ে থাকে। তার মধ্যে মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে এই যে গ্রাফট, আমি ধরো এই হাত এইখানে আমি গ্রাফট প্লেস করেছিলাম, বাট গ্রাফটের নিচে কি হচ্ছে, প্রচুর পরিমাণে ব্লাড জমছে, হেমাটোমা ফর্মেশন। তাহলে হেমাটোমাটা কি করবে, তাহলে 1 ইজ হেমাটোমা ফর্মেশন। অনেক সময় সিরাস ফ্লুইড দিয়ে সেরোমা